এবার শারিনার মা বিচলিত হতে শুরু করলেন। ব্যাপারটা কি, মেয়েটা এখনও এলো না কেন? কিন্তু তিনি বিষয়টা সম্রাটকে বলতে ভয় পাচ্ছেন, কারণ সম্রাট আগে থেকেই ক্ষোভের আগুনে পুড়ছেন। মনটা তার এমনিতেই বেজায় খারাপ। সূর্য অস্ত যেতে শুরু করেছে। রানীর মনের অস্থিরতা আরও বেড়ে গেল। এবার তিনি সম্রাটের কক্ষে প্রবেশ করলেন। কক্ষে বসে সম্রাট হিরাকল গোয়েন্দাদের থেকে রিপোর্ট নিচ্ছিলেন। বাহিনীর ঊর্ধ্বতন অনেক কর্মকর্তাও তার সম্মুখে উপবিষ্ট। তাদের তিনি জরুরি নির্দেশনা প্রদান করছেন। এমত অবস্থায় স্ত্রীকে কক্ষে প্রবেশ করতে দেখে তিনি চরম বিরক্তি বোধ করলেন। তার কপালের চামড়ায় ভাঁজ পড়ে গেল। রাগে চেহারাটা লাল হয়ে গেল। কেন এসেছ? রাজকীয় ভঙ্গিতে ও ঝাঁজ মেশানো কণ্ঠে হেরাকল জিজ্ঞেস করলেন। তুমি কি জানো না? সবই জানি। শারিনার মা হিরাকলের পুরো কথা না শুনেই অনুনয়ের স্বরে বললেন, আপনার ব্যস্ততা, আপনার অস্থিরতা সবই আমি জানি। এ শুধু আপনার নয়, আমাদের সকলের অস্থিরতা। আমি ভুলেও এভাবে আসতাম না, কিন্তু মা তো। আসল কথাটা বলো, কি হয়েছে? হেরাকল এমনভাবে গর্জে উঠলেন যেন কক্ষের ছাদটাও থরথর করে কেঁপে উঠেছে। শারিনা সেই ভোরে ঘোড়ায় চড়ে বের হয়েছিল। শারিনার মা বললেন, কিন্তু এখনও ফেরেনি। তাহলে কি আমি গিয়ে তাকে খুঁজব? হেরাকল চরম তাচ্ছিল্যের সুরে বললেন এবং বেশ কিছুক্ষণ স্ত্রীর মুখপানে তাকিয়ে রইলেন। তারপর আবার মুখ খুললেন। আপন আপন সন্তানদের প্রতি তোমরা নিজেরাই দৃষ্টি রাখছ না কেন? মহলের চাকর, রক্ষী ও অন্যান্য কর্মচারীরা তোমাদের আদেশ মান্য করা ছেড়ে দিয়েছে নাকি? আমার কাছে তোমার আসাই উচিত হয়নি। আপনি জানেন ও আমার একমাত্র কন্যা। শারিনার মা ভিখারিনীর মতো মিনতি সুরে বললেন, আমি জানি না মেয়েটা কোথায় চলে গেল। দেশের অবস্থা তো ভালো নয়। তুমি এক কন্যার কান্না কাঁদছ? হেরাকল বললেন, তুমি একটা মেয়েকে খুঁজে ফিরছ, আর এখানে গোটা একটা দেশ আমার সাম্রাজ্য থেকে খসে পড়েছে। হেরাকলের যদি এই একটা মাত্র কিংবা দু চারটা কন্যা থাকত, তাহলে না হয় তিনি বিচলিত হতেন যে হায়, মেয়েটার কি হলো, মেয়েটা আমার কোথায় গেল। কিন্তু তার তো হিসাবই নেই যে তার কতটা রক্ষিতা আর কতজন স্ত্রী আছে, ছেলে মেয়ে কজন, সেই হিসাব তো তার কাছে থাকবারই কথা নয়। তাছাড়া এ সময় তো তার রাজ্য ছাড়া আর কিছু মনেই নেই। বিগত অধ্যায়ে আপনারা পড়ে এসেছেন, হেরাকল পালিয়ে বেড়াচ্ছিলেন। মুসলমানরা তাকে শাম থেকে তাড়িয়ে দিয়েছে। এখন তিনি রুহায় এসে আশ্রয় গ্রহণ করেছেন এবং বিক্ষিপ্ত বাহিনীটাকে কিভাবে একত্রিত করা যায় সে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমত অবস্থায় একজন রাজকন্যার নিখোঁজ হওয়ার ঘটনা তার কাছে বিচলিত হওয়ার মতো কোনো ঘটনাই নয়। শারিনার মা সম্রাটের কথাগুলো শুনলেন এবং তার মানসিক অবস্থা আঁচ করলেন। তার নির্লিপ্ততা অনুভব করলেন। অবশেষে কিছু না বলেই মুখ ঘুরিয়ে কক্ষ থেকে বেরিয়ে এলেন। কে একজন শারিনার মাকে তথ্য দিল, আপনার মেয়েকে সকালে কারাগারের দিকে যেতে দেখা গেছে। শারিনার মা চিন্তায় পড়ে গেলেন, ব্যাপারটা কি? শারিনা ওদিকে যাবে কেন? কারাগারের অবস্থান জনবসতি থেকে খানিক দূরে। আশপাশের সমস্ত এলাকা জনমানবহীন ও অনাবাদী। ওদিকে না কোনো ভ্রমণের উপযোগী জায়গা আছে, না এমন কোনো স্থান আছে শারিনা যেখানে যেতে পারে। কারাগার তো এমন কোনো জায়গা নয় যেখানে শারিনার যাওয়ার কোনো প্রয়োজন থাকতে পারে। যদি কারাগারে গিয়ে থাকে, তবুও তো এই সন্ধ্যা পর্যন্ত তার ওখানে আটকে থাকার কোনো কারণ বা যৌক্তিকতাও নেই। কিন্তু যুক্তি ও বাস্তবতা যাই বলুক, মা তো। তার মাথায় নানা ভাবনা, দুশ্চিন্তা ও সংশয় দানা বাঁধতে শুরু করলো। চিন্তা করলেন, হয়তো শারিনা বিনোদনের জন্য কারাগারের কয়েদিদের দেখতে গেছে। হতে পারে ভয়ঙ্কর কোনো কয়েদি নাগালে পেয়ে তাকে হত্যা করে ফেলেছে এবং কর্মচারীরা চাকরি বাঁচানোর জন্য তার লাশটা ভেতরেই কোথাও পুঁতে রেখেছে। শারিনার মা সম্রাট হিরাকলের অন্যান্য স্ত্রীদের মতো একজন স্ত্রী মাত্র, রানী নন। হেরাকল তার কোনো স্ত্রীকে রানীর মর্যাদা দেননি, কিন্তু তারপরও তারা আদেশ নিষেধ চালাতে পারতেন এবং রাজ ক্ষমতাকে নিজেদের ইচ্ছেমতো ব্যবহার করার অনুমতি ছিল। শারিনার মা তার একান্ত নিজস্ব এক কর্মচারীকে কারাগারে পাঠালেন যে, জলদি গিয়ে জেলারকে সঙ্গে করে নিয়ে আসো। তিনি ভেবেছিলেন শারিনা যদি কারাগারে বা তার আশেপাশ দিয়ে কোনো দিকে গিয়ে থাকে,
তাহলে তথ্যটা জেলারের অবশ্যই জানা থাকবে। কিন্তু শারিনার সকল তথ্যই যে তার কাছ থেকে পাওয়া যাবে এমন আশা তিনি করেননি। জেলার আদেশ পাওয়া মাত্র ছুটে এলো। শারিনার মা অস্থির চিত্তে ও বিচলিত কণ্ঠে তাকে শারিনা সম্পর্কে জিজ্ঞেস করলেন, ও কি কারাগারে গিয়েছিল, বা ওকে তুমি কারাগারে আশপাশ দিয়ে কোথাও যেতে দেখেছ? জেলার শারিনার মায়ের মুখের দিকে এমন এক দৃষ্টিতে তাকালো যাতে প্রশ্নও ছিল, বিস্ময়ও ছিল। শারিনার মা যখন জানালেন মেয়েটা সেই সকালবেলা বেরিয়ে গেল আর এখনো পর্যন্ত ফেরেনি, শুনে জেলারের মুখের রং বদলে গেল। মহারানী? সম্রাট হিরাকলের স্ত্রী হওয়ার কারণে শ্রদ্ধাবশত জেলার শারিনার মাকে মহারানী বলে সম্বোধন করা জরুরি মনে করল এবং বলল, গতকাল সকালে সম্রাট এক মুসলমান কয়েদিকে ডেকে পাঠিয়েছিলেন। আজ সকালে রাজকুমারী শারিনা কারাগারে এসে ওই কয়েদিকে মুক্ত করিয়ে সঙ্গে করে নিয়ে গেল। বাইরে রাজকুমারীর ঘোড়া দণ্ডায়মান ছিল, তিনি সেই ঘোড়ায় সওয়ার হলেন আর কয়েদিটা তার পাশে পাশে পায়ে হেঁটে গিয়েছিল। বলেছিলেন সম্রাট নাকি ওকে নিতে তাকে পাঠিয়েছেন। শারিনার মা উক্ত মুসলমান কয়েদি সম্পর্কে ভালো করেই জানতেন। তাকে ও তার 2-3 জন সঙ্গীকে কী কারণে কারাগারে অতিথির মতো রাখা হয়েছে। এখন তিনি জানতে পারলেন তারই মেয়ে তাদের একজনকে মুক্ত করিয়ে নিয়ে গেছে। সংবাদটা হেরাকলের কানে দেওয়া তিনি জরুরি মনে করলেন, কারণ এটা কোনো ষড়যন্ত্রও তো হতে পারে, যে বিষয়ে সম্রাটের অবহিত হওয়া আবশ্যক। শারিনার মা আশঙ্কা অনুভব করলেন তথ্যটা যদি সম্রাট থেকে গোপন রাখা হয় আর কদিন পর অন্য কোনো উপায়ে তিনি বিষয়টা জানতে পারেন, তাহলে তাকে ও জেলারকে তিনি হত্যা করে ফেলবেন। শারিনার মা জেলারকে সঙ্গে করে পুনরায় হেরাকলের কক্ষে প্রবেশ করলেন। এবার সম্রাট তার প্রতি এমন রোষ কষায়িত লোচনে তাকালেন যেন উঠে এসে এক্ষুনি তার পেটে খঞ্জরটা সেধিয়ে দিবেন। কিন্তু জেলার সঙ্গে থাকায় তার মনে সন্দেহ জাগল। ব্যাপার বোধহয় অন্য কিছু হবে, বিশেষ কোনো ঘটনা ঘটেছে মনে হয়। হেরাকলের চোখে যে ক্ষোভ উতলে উঠেছিল সেটি চোখে মিলিয়ে গেল এবং নীরবতা তাকে ছেয়ে ফেলল। এই নীরবতার বুক চিরে কোন ঝড় উথিত হবে তা কেউ বলতে পারছে না। এক রাজকুমারী কারাগার থেকে একজন কয়েদিকে মুক্ত করিয়ে তাকে নিয়ে পালিয়ে গেছে, তাতে সম্রাট হিরাকলের কিছুই যায় আসে না। এ নিয়ে তার ভাবনার কোনো কারণ নেই, কিন্তু যে বিষয়টি তাকে ভাবিয়ে তুলেছে সেটি হলো এই মুসলমান কয়েদিটার বিশেষ এক গুরুত্ব ছিল। লোকটা সাধারণ কোনো সৈনিক ছিল না, মুসলিম বাহিনীর উচ্চ পদস্থ একজন কর্মকর্তা ছিল, আর লোকটা বেশ বিচক্ষণও ছিল। আর এক রাজকন্যার কথায় তুমি তাকে মুক্ত করে দিলে? হেরাকল জেলারকে বললেন, তার পায়ের বেরি আর হাতের কড়া খুলে দিলে? এ আমাকে গ্রেফতার করাবার চক্রান্ত হতে পারে, আমাকে হত্যা করার গভীর কোনো ষড়যন্ত্রও হতে পারে। জেলার চুপচাপ দাঁড়িয়ে আছে। সে মানসিকভাবে ধরে নিয়েছে তার জীবনের আর কয়েক মিনিট সময় অবশিষ্ট আছে মাত্র, কারণ তার জানা আছে হেরাকলের কাছে মৃত্যুদণ্ডই সবচেয়ে লঘু শাস্তি। আমি তোমাকে মৃত্যুদণ্ড দিব, হেরাকল বললেন। রাজকুমারীর সহযোগিতা পালায়নকারী কয়েদিটা যদি খ্রিস্টান হতো তাহলে আমার আশঙ্কার কোনো কারণ ছিল না, কিন্তু লোকটা মুসলমান। তুমি কি দেখছো না এই মুসলমানরা আমাদের কোন পরিণতি পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে? তুমি কি স্রেফ একটা কারণ দর্শাতে পারবে যার উপর ভিত্তি করে আমি তোমার এই পদক্ষেপকে যথাযথ বলে মেনে নিতে পারবো? জ্যোতিষী যেভাবে নিজেকে মৃত্যুর মুখোমুখি দণ্ডায়মান দেখে হেরাকলকে কিছু সত্য ও তিক্ত কথা শুনিয়ে দিয়েছিল, তেমনি জেলারও মৃত্যুদণ্ডের পরোয়ানা মাথায় নিয়ে তাকে কিছু তিক্ত সত্য শুনিয়ে দিতে প্রস্তুত হয়ে গেল। সে নিশ্চিত হয়ে গেছে এখান থেকে তার আর জীবন নিয়ে বেরোবার সুযোগ মিলবে না, কাজেই বেপরোয়া হয়ে সত্য বলার এ এক উপযুক্ত সময়। রোমে সম্রাট, জেলার বলল, আমি যদি রাজকুমারীর আদেশ পালন না করতাম তাহলে তিনি আমাকে হত্যা করে ফেলতেন, তাই আমি তার আদেশ মান্য করেছি, আর তারই অপরাধে এখন আপনি আমাকে মৃত্যুদণ্ডের আদেশ শোনাচ্ছেন। আপনার এই শাস্তি আমি বরণ করে নিলাম। আমি জানি আপনি আমাকে ক্ষমা করবেন না। আমি আপনার অনেক নিমক খেয়েছি, এই মর্যাদা আমাকে আপনি দান করেছেন, তাই মৃত্যুর আগে আপনার সেই নিমককে হালাল করা আমি আমার কর্তব্য মনে করছি। এই একটি প্রতিদান যেটি আমি আপনার পায়ে অর্পণ করতে চাই, এটি কোনো সোনা চাঁদির ভাণ্ডার নয়, কয়েকটি শব্দ মাত্র।
আপনি যদি আমার এই উপঢৌকনগুলো সাদর গ্রহণ করে নেন তাহলে আপনার ও আপনার সাম্রাজ্যের জন্য খুবই কল্যাণকর প্রমাণিত হবে। হেরাকল অপলক চোখে চুপচাপ লোকটির পানে তাকিয়ে আছেন। তার এই নীরবতার অর্থ এছাড়া আর কিছু নয় যে তিনি জেলারকে ক্ষমা করবেন না। কিন্তু মৃত্যু জেলারের উপর ভীতি ও অনুশোচনা সৃষ্টি করার পরিবর্তে তার মাঝে সাহসিকতা তৈরি করে দিল। আপনার কাছে আমি জীবনের ভিক্ষা চাইব না, জেলার বলল। আদেশ মান্য করা আমার কর্তব্য। এখানে আদেশ একজন থেকে আসে না, বরং রাজপরিবারের অনেকের পক্ষ থেকে আদেশ আসে। আমরা কারোরই আদেশ অমান্য করার দুঃসাহস দেখাতে পারি না। আমি জানি কারাগারের ৩-৪ জন মুসলমান কয়েদিকে আপনি অতিথির মতো রেখেছেন। লোকগুলোর সঙ্গে কেন ভালো আচরণ করা হচ্ছে তাও আমার জানা আছে। আপনি তাদের থেকে জানতে চাচ্ছিলেন মুসলমানরা এত অল্প সংখ্যক মানুষ রোমের এমন বিশাল শক্তিটিকে কিভাবে এমন তছনছ করে দিল যে তারা এখন কোথাও দাঁড়াতেই পারছে না। হতে পারে তাদের দ্বারা আপনি আরও গুরুত্বপূর্ণ কোনো কাজ নিতে চাচ্ছেন, তা অবশ্য আমার জানাও নেই, জানবার আবশ্যকতাও নেই। আমি তাদের দুবার এই প্রশ্নটি করেছিলাম। তারা যে উত্তর দিয়েছে সেটি আমার অন্তর গ্রহণ করে নিয়েছে, আর এখন আমি সেই উত্তরটি আপনার সম্মুখে উপস্থাপন করতে চাই। তারা বলেছে ইসলামে কোনো রাজা থাকে না, তাদের মাঝে রাজপরিবার বলতে কিছু নেই, রাজত্ব শুধুই আল্লাহর। মুসলমানরা তার বিধান মান্য করে এবং তারই পথে চলে। তারা আমাকে বলেছে তারা লড়াইও করে আল্লাহকে উপস্থিত জ্ঞান করে এবং তার সন্তুষ্টির খাতিরে। 2 কি 3 জন মুসলমানও যদি একত্র হয় কিংবা ভ্রমণে বের হয় তাহলে সবার মধ্য থেকে একজনকে তারা নেতা বানিয়ে নেয় এবং তারপর তার কথা মতো চলে। তাদের বাহিনীর সালার আমিরও আবার ইমামও। তারা আমাকে বলেছে তাদের রাসূলও তার সঙ্গীদের সঙ্গে পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করতেন। এখন তাদের একজন খলিফা আছেন যার প্রতিটি আদেশ নিষেধকে তারা সবাই শিরোধার্য মনে করে, কিন্তু তিনিও পরামর্শ ছাড়া কোনো আদেশ নিষেধ জারি করেন না। খলিফার কোনো নেতার কোনো সিপাহ সালারের স্ত্রী কন্যারা কোনো আদেশ জারি করতে পারেন না। তাদেরও কেউ যদি কোনো অপরাধ করেন তাহলে তাকেও সেই শাস্তি বরণ করে নিতে হয় যে শাস্তি পেতে হয় একজন সাধারণ নাগরিককে। মহান সম্রাট, অপরদিকে আপনি এখানকার অবস্থা দেখুন। আপনার রাজ পরিবারের সদস্য সংখ্যা গণনা করুন। আমাদের জন্য এমন কোনো আদেশ নেই যে আমরা এদের কারো আজ্ঞা পালন করব না। আমি যদি এদের কারো আদেশ অমান্য করি তাহলে আমাকে সেই কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী করে রাখা হবে। আজ আমি যার জেলার। আপনি এ কথাটিও মাথায় রাখুন যে রাজকুমারীর সঙ্গে বেরিয়ে যাওয়া কয়েদিটাকে আপনি অতিথির মতো রাখতে আদেশ করেছিলেন। রাজকুমারী শারিনা তাকে সঙ্গে করে নিয়ে যেতে এলেন এবং বললেন সম্রাট একে তলব করেছেন। তখন আর আমার এই আদেশ অমান্য করার কোনো উপায় ছিল না। অপর 3 মুসলমান কয়েদির এসব সুবিধা বন্ধ করে দাও, হেরাকল বললেন। ওদের পাতাল কক্ষের অন্ধকার প্রকোষ্ঠে ফেলে রাখো, ওখানেই ওরা মরে পচে গলে যাক। হেরাকল এমন এক সুরে এমন এক ভঙ্গিতে আদেশটি জারি করলেন যেন তিনি ঘুমের মধ্যে কথা বলছেন। এমন ধারণাও করা অসঙ্গত ছিল না যে জেলালের বক্তব্য তিনি পুরোপুরি শুনেননি। পরাজয়ের পাহাড় এসে তাকে চেপে ধরেছে। শাম বিশাল একটি রাজ্য ছিল, সেটি মুসলমানদের ঝুলিতে চলে গেছে। আপনি কি ওদের ধাওয়া করার আদেশ দেবেন না? শারিনার মা জিজ্ঞেস করলেন। না, হেরাকল নিষ্প্রাণ কণ্ঠে বললেন। সেই সকালে বেরিয়েছে, এতক্ষণে বহু দূর চলে গেছে, আর আমাদের এও তো জানা নেই যে ওরা কোন দিকে গেছে। শারিনার মা এটা ওটা বলছেন আর হেরাকল তার কোনো কথার অসম্পূর্ণ উত্তর দিচ্ছেন, আবার কোনোটির উত্তরে তার মুখপানে তাকিয়েই মুখ ফিরিয়ে নিচ্ছেন। হেরাকল জেলারকে কি একটা ইঙ্গিত করলেন, কিংবা সে ধরে নিয়েছে তার মুক্তি মিলে গেছে, তাই সে মোড় ঘুরিয়ে ধীর পদক্ষেপে কক্ষ থেকে বেরিয়ে গেল। ও চলে গেছে, শারিনার মা বললেন। আপনি ওকে ক্ষমা করবেন না? যেতে দাও, হেরাকল বললেন। আমি ভবিষ্যতের চিন্তায় বিচলিত, তুমি আমাকে আগামী দিনে ভাবনা ভাবতে দাও তো। সূর্য ডুবে গেছে অনেক আগে, রাত গভীর হয়ে গেছে। এতক্ষণে শারিনা রুহা ছেড়ে বহু দূর চলে এসেছে। তার সফরের একটি দিন অতিক্রান্ত হয়েছে। মুসলমান কয়েদির নাম হাদিদ ইবনে মুমিন খাজরাজ। খাজরাজ আরবের বড় ও বিখ্যাত একটি গোত্রের নাম। হাদিদ এই গোত্রের সদস্য।
হেরাকলের কারাগার লোকালয় থেকে খানিক দূরে, সম্মুখে জনমানবহীন মরু অঞ্চল। কিছু দূর পর্যন্ত সারিনা ঘোড়ার পিঠে উপবিষ্ট থাকল, আর হাদিদ তার কথা মতো ঘোড়ার লাগাম ধরে হাঁটতে থাকল। অপরিচিত কেউ দেখলে নির্ঘাত মনে করত আরোহী মেয়েটি কোনো মন্ত্রী কিংবা ধনাঢ্য কোনো পিতার কন্যা, আর সঙ্গের পুরুষ লোকটা তার ভৃত্য। হাদিদ পথে সারিনাকে জিজ্ঞেস করেছিল, আমরা কোথায় যাচ্ছি? সারিনা উত্তর দিয়েছিল, কোনো কথা না বলে সামনের দিকে এগুতে থাকো। হাদিদ কোনো প্রকার ভয় পায়নি এবং তার মনে কোনো আশঙ্কাও জাগেনি। লোকটি সুদর্শন যুবক, দেহে তার প্রবল শক্তি আছে, আছে উচ্ছলতাও। কয়েদখানা থেকে বের হয়ে কিছু পথ অতিক্রম করার পর দুজন জগতের দৃষ্টির আড়ালে চলে গেল। এখান থেকে উঁচু অঞ্চল শুরু, আশেপাশে এদিক ওদিক ছোট বড় কিছু নিচু এলাকাও আছে। মাঝে মাঝে টিলাটিপি, ঝোপঝাড় ও গাছগাছালিও চোখে পড়ছে। এখানে নিয়মতান্ত্রিক কোনো রাস্তা নেই, কোনো পাকদণ্ডিও নেই। স্পষ্ট বোঝা যাচ্ছে এ পথে মানুষ কমই চলাচল করে। তারা আরও সামনে এগিয়ে গেল। এখানে এক ব্যক্তি একটা ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়ে আছে। সারিনা তার কাছে গিয়ে ঘোড়াটা থামিয়ে দিল। লোকটা মধ্যবয়সী একজন পুরুষ। সারিনা ঘোড়ার পিঠ থেকে নামতে নামতে সে তার ঘোড়াটা নিয়ে আরও কাছে এগিয়ে এলো। তুমি এই ঘোড়াটাতে চড়ে বসো, সারিনা হাদিদকে বলল। হাদিদের বুঝতে কষ্ট হলো না এটা সেই ঘোড়া যার সম্পর্কে সারিনা কয়েদখানা থেকে বের হয়ে বলেছিল, সামনে গিয়ে তুমি আলাদা ঘোড়া পেয়ে যাবে। মধ্যবয়সী লোকটা নিশ্চয়ই সারিনার ভৃত্য। হাদিদ ঘোড়া চড়ে বসল। ঘোড়ায় চড়ে বসে হাদিদ সারিনার পানে তাকালো। সারিনা এখনও তার ঘোড়ায় সওয়ার হয়নি। মধ্যবয়সী লোকটা তার সম্মানে এতটাই ঝুঁকে গেল যে লোকটা রুকুর অবস্থায় চলে গেল। সারিনা একজন রাজকন্যা, এই লোকটা তার চাকর বা সহিস। তাছাড়া তার এই আশাও আছে যে রাজকুমারী তাকে পুরস্কৃত করবেন। রাজকুমারীকে কুর্নিশ জানিয়ে লোকটা এখনও সোজা হয়ে দাঁড়ায়নি। এরই মধ্যে রাজকুমারী তাকে তার পুরস্কারটা বুঝিয়ে দিল। রাজকুমারী ঝট করে পরিধানের কাপড়ের মধ্যে হাত ঢুকিয়ে একটা খঞ্জর বের করল এবং অস্ত্রটা উঁচু করে ধরে অমনি সেটা লোকটার পিঠে সেধিয়ে দিল। লোকটা সোজা হয়ে দাঁড়াতে না দাঁড়াতেই খঞ্জরটা বের করে আবারও ঠিক আগের জায়গায় আঘাত হানল। হতভাগা লোকটা আর সোজা হয়ে দাঁড়াতে পারল না। ওখান থেকেই একদিকে কাত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। হাদিদ তার পাশে দাঁড়িয়ে দৃশ্যটা অবলোকন করল। মৃত লোকটাকে সোজা করে তুলে ভূতলে শুয়ে দিল। সারিনা লাশের প্রতি ঝুঁকে তার পরিধানের কাপড় দ্বারা রক্তমাখা খঞ্জরটা পরিষ্কার করে খাপে ভরে নিল। লোকটার কোমরে চামড়ার পেটির সঙ্গে একটা তরবারি বাঁধা ছিল। সারিনা পেটিটা খুলে তরবারি ও পেটি দুটাই হাদিদের হাতে দিয়ে বলল, এগুলো কোমরে বেঁধে নাও, এখন আর তুমি নিরস্ত্র থাকবে না। সারিনা প্রফুল্ল মনে বলল, আমার কাছে তো খঞ্জর আছেই, ওকে কোন পাপে শাস্তি দিলে? হাদিদ জিজ্ঞেস করল। এখানে আর দাঁড়ানো যাবে না, সারিনা বলল, আমরা এখনও ঝুঁকির মধ্যেই আছি। বলেই সারিনা ঘোড়ার পিঠে চড়ে বসল এবং লাগামে ঝাঁকুনি দিল। ঘোড়া চলতে শুরু করল। এবার সারিনা বলল, এই লোকটা আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারত। এ মহলের ভৃত্য এখান থেকে ছুটে যেত এবং আমার মায়ের সন্তুষ্টি ও পুরস্কার লাভের আশায় তাকে বলে দিত, আমি এক ব্যক্তির সঙ্গে অমুক দিকে চলে গেছি, আর মা তাৎক্ষণিক আমাদের পিছনে লোক পাঠিয়ে দিতেন। তখন আমার তো কেউ কোনো ক্ষতি করতে পারতো না, কিন্তু তোমাকে তারা অবশ্যই হত্যা করে ফেলত। এবার বলো তো তুমি কে? হাদিদ জিজ্ঞেস করল। আমাকে জিজ্ঞেস করা ছাড়াই আমার নামটা তোমার জানা আছে, বলো তো তোমার নামটা কি? আর আমি একথাও অবশ্যই জিজ্ঞেস করব, আমাকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ? আমার নাম সারিনা, সারিনা বলল। আমি রাজপরিবারের সদস্য। আমার মা সম্রাট হিরাকলের স্ত্রী, কিন্তু আমি তার কন্যা নই। তার আগে রোমের সম্রাট ছিলেন ফোকাস, আমি তার মেয়ে। আর আমি তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি? না, এই প্রশ্নের উত্তর আমি তোমাকে আগেই দিয়েছি যে আমি তোমাকে নিয়ে যাচ্ছি না, আমি তোমার সঙ্গে যাচ্ছি। আরেকবার শুনে নাও, তুমি আমাকে তোমাদের বাহিনীতে নিয়ে যাও। কিন্তু কেন? হাদিদ জিজ্ঞেস করল। আমার সঙ্গে তোমার কি সম্পর্ক? আমি কি সন্দেহ করব না যে তুমি আমাকে এমন এক প্রয়োজনে নিয়ে যাচ্ছ যা তোমার জন্য সঙ্গত হবে না? তুমি পুরুষ, তোমার কাছে তরবারি আছে। সারিনা মিটিমিটি হেসে বলল,
যখনই ও যেখানেই শঙ্কা অনুভব করবে আমাকে হত্যা করে ফেলবে। সারিনা তার ঘোড়ার গতি সামান্য বাড়িয়ে দিয়ে বলল, এখন কিছু দূর পর্যন্ত ঘোড়াটাকে ছুটতে দাও। সামনে এমন অঞ্চল আসছে যেখানে ঘোড়া ঠিকমতো দৌড়াতেই পারবে না। সামনে গিয়ে বলবো আমি কে, তখন তুমি আমাকে বলো আমি পাগল কি না। অঞ্চলটা ধীরে ধীরে উঁচু হতে চলেছে। সামনে টিলাটিপি আছে, ঘাস লতাপাতা ও গাছগাছালিতে জড়ানো সুন্দর সুন্দর পাথর খণ্ডও আছে। কতটুকু সামনে অগ্রসর হয়ে সারিনা তার ঘোড়াটা থামালো এবং পিছনের দিকে তাকালো। দেখাদেখি হাদিদও ঘোড়া থামিয়ে পেছন পানে দৃষ্টিপাত করল। গাছগাছালির উপর দিয়ে রুহার দুর্গ ঘেরা নগরীটা দেখা যাচ্ছে। তারা শহর থেকে অনেক দূরে চলে এসেছে। দূর দিগন্ত পর্যন্ত তাকাও। সারিনা আবেগ আপ্লুত কণ্ঠে বলল, কত সুন্দর এলাকা। এই অঞ্চল এখন তোমাদের। এই এলাকা রোমের শাহিনশাহী থেকে বেরিয়ে গেছে। রোমের রাজা ও আমার মতো রাজকন্যারা অতীতের কাহিনীতে পরিণত হয়ে যাবে। কিন্তু আমি সম্রাট হিরাকলের কোনো বিজয়ী এত খুশি হইনি যত আনন্দিত হচ্ছি তার পিছু হটা দেখে। চলো, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। তারা ঘোড়ার মোড় ঘুরিয়ে দিয়ে চলতে শুরু করলো, কিন্তু দুজনের একজনও এখনও জানে না তাদের গন্তব্য কোথায়। এখন তুমি আমার পথ নির্দেশক, সারিনা বলল। অনুমান করে নাও তুমি কোথা থেকে ধরা পড়েছিলে এবং তোমাদের ফৌজও কোথায় থাকতে পারে। এখন তুমি আমাকে তোমার মালিকানা ভাবো কিংবা কয়েদি মনে করো বা সফর সঙ্গী জ্ঞান করো, আমার জীবনের সফর তোমারই সঙ্গে অতিবাহিত হবে। এখন তারা চটান ও উঁচু নিচু পাথরই এক অঞ্চলে প্রবেশ করেছে। এখানে কোনো সোজা পথ নেই। হাদিদ এমনিতেই অনুমানের উপর পথ চলছে। মহলের লোকেরা আমাকে ভালো চোখে দেখে না। সারিনা আত্মকাহিনী বলা শুরু করল। আমাকে তারা আধপাগলিনী মনে করে। পুরো পাগল বলার লোকও কম নয়। তারা ঠিকই বলে। আমার কথাবার্তা ও স্বভাব চরিত্র কিছুটা এমনই। আমি রাজকন্যা বটে, কিন্তু আমার রক্তে বোধহয় কোনো দোষ আছে। আমাকে তুমি আসল কথাটা শোনাও সারিনা। হাদিদ বলল, আমি তোমাকে জানাবো দোষটা তোমার রক্তে নাকি মস্তিষ্কে। আমার মাকে তুমি দেখোনি। সারিনা বলল, খুবই সুন্দরী মহিলা। আমি তার একমাত্র সন্তান। বংশগতভাবে তিনি রাজপরিবারের সন্তান নন। আরবের কোনো এক ধনাঢ্য ব্যবসায়ীর কন্যা ছিলেন। তুমি তো জানো ব্যবসায়ীরা ব্যবসায়িক কাজে দেশ বিদেশ ঘুরে বেড়ায় এবং কাফেলার সঙ্গে পথ চলে। তখন আমার মায়ের বয়স 16-17 বছর ছিল। নানাজান একদিন বললেন, আমি ব্যবসায়িক কাজে মিশর যাব এবং তোমাদের সবাইকে নিয়ে যাব। তিনি সপরিবারে মিশর গেলেন। আমার মাও সঙ্গে ছিলেন। তার ছোট 2টি ভাইও ছিল। এক চাচাও সঙ্গে ছিলেন। এসব কাহিনী আমাকে আমার মা শুনিয়েছেন। অনেক বড় কাফেলা ছিল। কাফেলার অধিকাংশ সদস্য ব্যবসায়ী ছিল, আর নানা ধরনের বাণিজ্য পণ্যের তো কোনো সুমারই ছিল না। মরু তস্কররা এ ধরনের কাফেলার সন্ধানে উৎপেতে থাকে। তারা এই কাফেলাটার সন্ধান পেয়ে গেল। কিছুদিন পর কাফেলা সামদেশে প্রবেশ করল। তখন এক স্থানে দস্যুরা কাফেলাটা আটকে ফেলল। কাফেলা লুণ্ঠনের ঘটনা তো আজও ঘটছে, আর তুমি তো জানো কাফেলা কিভাবে লুণ্ঠিত হয়। মা আমাকে বলেছেন, দস্যুরা সংখ্যায় ছিল অনেক। মনে হচ্ছিল যেন আকাশ থেকে শকুনের পাল আর মাটি থেকে হাজার হাজার নেকড়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। আমার মা যুবতীও ছিলেন, আবার এত রূপসীও যে একবার চোখ পড়লে আর ফিরতে চাইতো না। এক দস্যু মাকে তুলে নিয়ে গেল। তার পিতা ও ভাইদের পরিণতি কী হয়েছিল তিনি বলতে পারেন না। দস্যুরা আমার মাকে অপহরণ করে নিয়ে গেল। আমি কল্পনা করতে পারি সেই তরুণ বয়সে আমার মায়ের মূল্য হীরার চেয়ে কম ছিল না। সাধারণ কোনো মেয়ে হলে খোলা বাজারে বিক্রি হয়ে যেতেন, কিন্তু তিনি রাজা বাদশাদের পছন্দের জিনিস ছিলেন। সে সময় মিশর ও শামে রোমানদের শাসন ছিল, আর রাজা ছিলেন ফোকাস। রাজার মতো রাজা ছিলেন তিনি। সারাক্ষণ বিলাসিতায় ডুবে থাকতেন, নিজেকে খোদা মনে করতেন এবং মানুষ তাকে সিজদাও করত। দস্যুরা তার কাছে পৌঁছার মতো সুযোগ অর্জন করে আমার মায়ের একটা ঝলক তাকে দেখালো। দেখে তিনি আত্মহারা হয়ে গেলেন। এমন নারী বোধহয় জীবনে আর দেখেননি। মুখ চাওয়া দামে তিনি আমার মাকে ক্রয় করে নিলেন। সেসব রাজা বাদশার
বিয়ের ধার ধারতে হতো না। যখন যে নারীকে ভালো লাগতো তাকেই সামরিক বা স্থায়ী রক্ষিতা বানিয়ে মহলে রেখে দিতেন। কিন্তু সম্রাট ফোকাস আমার মায়ের রূপ যৌবনে এতই প্রভাবিত হলেন যে তিনি তাকে নিয়মতান্ত্রিকভাবে বিবাহ করে নিলেন। কিন্তু আমার মা এক বিন্দুও খুশি হলেন না যে তিনি এমন একজন প্রতাপশালী রাজার রানী হয়ে গেলেন। বয়সী বা তার কী ছিল, পিতা ও ভাইদের কথা তার মনে পড়ত এবং নির্জনে বসে বসে কাঁদতেন। তার আরেকটা ব্যথা এই ছিল যে তিনি মুসলমান ছিলেন। পিতামাতা অল্প কদিন আগে ইসলাম গ্রহণ করেছিলেন। তার পিতা কোনো প্রলোভন বা কোনো রকম চাপের কাছে নতি স্বীকার করার মতো মানুষ ছিলেন না। এই ধর্মটির প্রতি তিনি আন্তরিকভাবেই প্রভাবিত হয়ে পড়েছিলেন এবং মুসলমান হয়ে গেলেন। আমার মা তখন খুব ছোট ছিলেন। তিনি আমাকে বলেছেন তার যখন ভালো মন্দ বুঝবার মতো বয়স হলো তখন তাকে ধর্ম বিষয়ে জ্ঞানদান শুরু হলো। ইসলাম তার শিরায় শিরায় ঢুকে গিয়েছিল। কিন্তু তার দুর্ভাগ্য যে তিনি অপহৃতা হয়ে গেলেন এবং একজন খ্রিস্টান রাজার স্ত্রী হয়ে গেলেন। রাজা বাদশাদের কোনো ধর্ম থাকে না। আমার মায়ের এও একটা বেদনা যে তিনি মুসলমানও থাকতে পারলেন না, কিন্তু তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন না। আমি জন্ম নিলাম এবং রাজকন্যাদের মতো প্রতিপালিত হলাম। এতে কোনো সংশয় ছিল না যে আমি একজন রাজকন্যা। যখন ৩-৪ বছর বয়স হলো, আমার মনে আছে তখন আমার মাকে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তে দেখেছি। কিন্তু আমার বয়স যখন ৫-৬ বছর হলো তখন দেখলাম মা আমার মদ পান করছেন এবং নামাজ ছেড়ে দিয়েছেন। শয়তানদের রাজমহলে অবস্থান করায় তার প্রকৃতি বদলে গেল এবং তিনিও শয়তান স্বভাবের মানুষ হয়ে গেলেন। আমি তোমাকে সেসব ষড়যন্ত্র চক্রান্ত ও রাজনীতিবাজির উপাখ্যান শোনাচ্ছি না, যেগুলো রাজা বাদশাদের প্রাসাদে সাধারণ কর্ম। আমার মা আমাকে এসব ইবলিসি আচরণ তার নিজের ও সম্রাট ফোকাসের অন্যান্য স্ত্রীদেরও আমাকে সবিস্তার শুনিয়েছেন। তুমি তো জানো ইরানিরা অগ্নিপূজক জাতি এবং রোমের সঙ্গে পাল্লা দেওয়ার মতো একটি সামরিক শক্তি। আমি ভেবে বিস্মিত হই মুসলমানরা এই ইরানিদের কিভাবে ইরাক থেকে উচ্ছেদ করে পঙ্গু বানিয়ে বসিয়ে দিল। তারা হঠাৎ রোম সাম্রাজ্যের উপর আক্রমণ করে বসল, আর দেখতে না দেখতে মিশর ও শাম দখল করে নিল, আর সম্রাট ফোকাস স্বদেশ ছেড়ে পালিয়ে গেল। হেরাকল রোম সাম্রাজ্যের সেনাপতি ছিলেন। সেনাপতি তো আরও ছিল, কিন্তু হেরাকল ছিলেন সবার উপরে ও সবচেয়ে বিখ্যাত, কারণ সামরিক যোগ্যতা ও দক্ষতায় তার সম্মুখে দাঁড়াবার মতো কেউ ছিল না। তার খ্যাতি ও মর্যাদার আরও একটি কারণ এই ছিল যে তিনি রাজপরিবারের সদস্য ছিলেন। ইরানিরা রোমানদের পরাজিত করেছে এই বিষয়টা তিনি মেনে নিতে পারছিলেন না। তিনি জানতেন এই পরাজয়ের প্রকৃত কারণ সম্রাট ফোকাসের বিলাসী রাজত্ব। ইরানিদের তিনি সবসময় হিসাবের বাইরে রেখেছেন এবং আপন সাম্রাজ্য সম্পর্কে উদাসীন ছিলেন। আমার বয়স তখন ৬ কি ৭ বছর। এই বয়সে শিশুরা অতটা বোঝে না যতটা বোঝ আমার মস্তিষ্কে বসে গিয়েছিল। শত্রুরা আমাদের এই বিশাল সাম্রাজ্য থেকে উৎখাত করে দিয়েছে। আমার বয়সী শিশুরা এই বিষয়টা মাথায় নেয়নি। এই বিষয়ে তারা পুরোপুরি উদাসীন ছিল। কিন্তু এই পরাজয়ে আমি এতটা ব্যথিত হয়েছি যতটা ব্যথা পেয়েছিলেন সম্রাট হিরাকল। হিরাকল আমাকে খুব স্নেহ করতেন। আমার মায়ের সঙ্গে তার খুব অন্তরঙ্গ সম্পর্কও ছিল। প্রথম যখন মা হিরাকলের সঙ্গে দেখা করতে যেতেন কিংবা হিরাকল আমার মায়ের সঙ্গে দেখা করতে আসতেন, তখন মা আমাকে সাথে রাখতেন। কিন্তু কিছুদিন অতিবাহিত হওয়ার পর মা আমাকে দুজনের মধ্যখানে থেকে সরিয়ে দিলেন। বড় হয়ে আমি জানতে পারলাম আমার মা হিরাকলের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করে রেখেছেন। অবশ্য এটি কোনো বিরল ঘটনা ছিল না। রাজপ্রাসাদগুলোতে এ জাতীয় সম্পর্ক ও বন্ধুত্ব সচরাচর ছিল। সম্রাট ফোকাস তো আর অত খবর রাখতেন না। আমি বড় হয়ে জানতে পেরেছি হিরাকল সম্রাট ফোকাসকে ইরানিদের উপর জবাবি আক্রমণ চালানোর জন্য খুব উস্কানি দিতে থাকেন, কিন্তু ফোকাস বিষয়টি বরাবরই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। ফলে হিরাকল সম্রাট ফোকাসের সিংহাসন উল্টে দেওয়ার ষড়যন্ত্র আঁটলেন। এ লক্ষ্যে তিনি অন্যান্য সেনাপতিদেরও দলে ভিড়িয়ে নিলেন। সম্রাট ফোকাস এই পরাজয়ের দায়ভার সবসময় সেনাপতিদের উপর চাপাতেন, ফলে তারাও সম্রাটের উপর ক্ষুব্ধ ছিল।
এবার প্রতিশোধ নিতে তারা হেরাকলের দলে যোগ দিল। তারা বিদ্রোহের জন্য প্রস্তুত হয়ে গেল। হেরাকল ভেবেছিলেন তিনি যদি ফোকাসের সিংহাসন উল্টে দেওয়ার চেষ্টা করেন তাহলে গৃহযুদ্ধ বেঁধে যাবে এবং তাতে সাম্রাজ্যের বেশ ক্ষতি হবে। আর এই গৃহযুদ্ধ ছাড়া ফোকাসকে ক্ষমতাচ্যুত করার একটামাত্র পথ হলো কোনো এক উপায়ে তাকে হত্যা করতে হবে। কিন্তু সম্রাট ফোকাসকে হত্যা করা অসম্ভবের মতো বিষয়। তিনি সবসময় বিলাসিতায় ডুবে থাকেন এবং তার চারপাশে দেহরক্ষীদের প্রাচীর দাঁড়িয়ে থাকে। আমার ধারণা সম্রাট জেনে ফেলেছিলেন তাকে হত্যা করার ষড়যন্ত্র চলছে। হেরাকলের সঙ্গে তার সম্পর্কে টানাপোড়েনের তৈরি হয়ে গিয়েছিল। সম্রাট ফোকাস হেরাকলকে ভয় করতেন, তাতে কোনো সন্দেহ নেই। আমার মা হেরাকলের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছিলেন এবং তাদের বন্ধুত্ব আগেরই মতো চলছিল। কিন্তু হেরাকল আমার মাকে তার পরিকল্পনার কথা কখনো বলেননি। একদিন মা সন্দেহের উপর ভিত্তি করে জিজ্ঞাসা করলে হেরাকল অস্বীকার করলেন। মা তাকে বললেন, লোকটার প্রতি আমার মনে এতটাই ঘৃণা জন্মে গেছে যে আমি তাকে হত্যা করার ভাবনা ভাবছি, কিন্তু এর জন্য আমার কারো পৃষ্ঠপোষকতা দরকার। এবার হেরাকল তার গোমর ফাঁস করে দিলেন, বললেন, ঠিক আছে, তুমি তাকে যে কোনো উপায়ে হত্যা করো, আমি তোমাকে সর্বাত্মক পৃষ্ঠপোষকতা দেব। মা প্রস্তুত হয়ে গেলেন এবং কিভাবে সম্রাটকে হত্যা করা যায় ভাবতে লাগলেন। অবশেষে সিদ্ধান্ত নিলেন তাকে বিষপান করাবেন। বিষয়টা হেরাকলকে অবহিত করা হলো। আমার মায়ের জন্য কাজটা খুব সহজ ছিল। হেরাকল এমন এক ধরনের বিষ সংগ্রহ করে আমার মায়ের কাছে পৌঁছিয়ে দিলেন যে কাজ করে ধীরে ধীরে ভিতর থেকে দেহটা কুড়ে কুড়ে খেয়ে ফেলে এবং 12 থেকে 14 দিনের মধ্যে আক্রান্ত মানুষটা মৃত্যুর কোলে ডলে পড়ে। কিন্তু তথ্যটা কেউ জানতে পারে না লোকটা কিসে মারা গেল। ডাক্তাররাও ব্যাপারটা ধরতে না পেরে বলে দেন এই রহস্যময় একটা ব্যাধি। এক রাতে আমার মা মদের সঙ্গে মিশিয়ে সম্রাট ফোকাসকে এই বিষ খাইয়ে দিলেন। পরদিন হেরাকলকে সংবাদ জানালেন বিষ সম্রাটের পেটে চলে গেছে। হেরাকল ফৌজের কমান্ডার ইন চিফ ছিলেন। গোটা বাহিনীর উপর তার আদেশ চলত। তিনি বাহিনীর কিছু সৈনিককে আলাদা ডেকে আদেশ দিলেন, তোমরা রাজপ্রাসাদ ঘিরে ফেলো। সঙ্গে সঙ্গে তার আদেশ পালিত হলো। হেরাকল সম্রাটের কাছে গিয়ে বললেন, আপনি ক্ষমতা থেকে ইস্তফা দিন এবং রাজক্ষমতা আমার নামে লিখে দিন। সব কজন সেনাপতি হেরাকলের দলে যোগ দিল, কিন্তু হেরাকল পরে জানতে পারলেন দুজন সেনাপতি মূলত ফোকাসের সমর্থক। ফৌজের বিপুল সংখ্যক সদস্যকে তারা সম্রাট ফোকাসের ব্যক্তিগত বাহিনী বানিয়ে রেখেছে। তারা হেরাকলের পরিকল্পনা জেনে ফেলল। ফলে তারা ফৌজের যে অংশটি তাদের অনুগত ছিল তাদের তৈরি করে নিল। তারা প্রাসাদ অবরোধকারী বিদ্রোহী সেনাদের উপর আক্রমণ চালালো। হেরাকলের সৈন্যরা জোরালোভাবে তাদের মোকাবেলাও করল। হেরাকল দেখলেন সম্রাটের দেহে বিষের ক্রিয়া শুরু হয়ে গেছে এবং তিনি ভিতরে ভিতরে কষ্ট পেতে শুরু করছেন। হেরাকল তাকে বললেন, আপনার আয়ু আর বেশি বাকি নেই, জীবনের আর কয়েকটা দিন অবশিষ্ট আছে মাত্র। কাজেই আপনি আমার নামে ফরমান লিখে দিন এবং নিজে সম্মানের মৃত্যুবরণ করুন। তারপর হেরাকল হুমকির সুরে বললেন, কিন্তু যদি আপনি তা না করেন তাহলে আপনার লাশ শহরের অলিতে গলিতে ঘোরানো হবে এবং পরে জঙ্গলে ফেলে দেওয়া হবে। হেরাকল চিন্তা করলেন বিদ্রোহ তখন শুরু করা হবে যখন সম্রাট ভিতর থেকে দুর্বল হতে শুরু করবেন। হেরাকলের নিয়ন্ত্রণাধীন বাহিনীর সেনা সংখ্যা ছিল 20,000। তিনি সম্রাটের সমর্থক সেনাপতি দুজনকে নির্জনে ডেকে বললেন, আমি জানতে পেরেছি সম্রাট এমন একটা রোগে আক্রান্ত হয়ে পড়েছেন যার কোনো নিরাময় নেই। এই রোগ থেকে তিনি সেরে উঠবেন না এবং খুব সম্ভব 8-10 দিনের মধ্যেই তিনি মৃত্যুবরণ করবেন। কাজেই ভালো হবে আপনারা আমার সঙ্গে চলে আসুন এবং এই গৃহযুদ্ধের অবসান ঘটুক। অযথা নিজেরা প্রাণহানি ঘটিয়ে লাভ কি? কিন্তু তারা এই প্রস্তাবে সম্মত হলো না। সম্রাটের উপর তাদের প্রবল আস্থা ছিল এবং তার সমর্থন ও সহযোগিতার বিনিময়ে পুরস্কার লাভের আশা পোষণ করছিল। ফলে হেরাকলের কোনো কথাই তাদের মাঝে ক্রিয়া করল না। তারা সম্ভবত ভুলে গিয়েছিল হেরাকলের মস্তিষ্ক অত্যন্ত প্রখর এবং তার বিছানো জাল কারো চোখে পড়ে না। যে আসে সেই তার ফাঁদে আটকে যায়। হেরাকল এমন চাল চালল যে 2 সেনাপতি তার ফাঁদে এসে পড়ল। তিনি তাদের গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করলেন। তাদের যে কজন সৈনিক ছিল তারা বেকার হয়ে পড়ল।
হেরাকল তাদের হুমকি দিয়ে রেখেছিলেন, যদি তোমরা অস্ত্র সমর্পণ না করো তাহলে আমি তোমাদের একজনকেও জীবিত রাখব না। এখন যখন তাদের কমান্ডো দেওয়ার মতো কেউ রইল না, তখন তারা আত্মসমর্পণ করল। আরও ৩-৪ দিন কেটে গেল। বিষের ক্রিয়ায় ফোকাসের দৈহিক ও মানসিক অবস্থা আরও খারাপ হয়ে গেল। এবার তিনি শয্যাশায়ী হয়ে পড়লেন। অবশেষে হেরাকল তাকে নিজের পক্ষে শাহী ফরমান লিখে দিতে বাধ্য করলেন। সম্রাট ফোকাস বিছানায় পড়ে কাতরাচ্ছেন। সুস্থতা ও জীবনের ভিক্ষা চাইছেন তিনি। বিলাসিতা পূজারী মানুষ এই জগৎ থেকে সহজে যেতে চায় না। ফোকাস হেরাকলের কাছে অনুনয় বিনয় করলেন, তুমি চিকিৎসা করিয়ে আমাকে সুস্থ করে তোলো। তিনি বলছিলেন, আমার শরীরটা ভিতর থেকে কেটে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। একটা জীবন্ত লাশে পরিণত হয়ে গিয়েছিলেন তিনি। ডাক্তার অন্ধকারে হাত পা ছুটছিলেন। কোন ব্যাধিটা সম্রাট ফোকাসকে এভাবে ভিতর থেকে খেয়ে ফেলছে তারা ধরতে পারছিলেন না। হেরাকল তাকে আশ্বাস দিলেন, ঠিক আছে, আমি আপনাকে চিকিৎসা করাবো এবং আপনি ঠিক হয়ে যাবেন, কিন্তু শর্ত হলো ফরমান জারি করে দিবেন। আরও একটা দিন কেটে গেল। ফোকাস অনুভব করতে লাগলেন তার শরীরের ভিতরটায় যেন আগুন ধরে গেছে। এই অবস্থায় হেরাকল তার থেকে ফরমান লিখিয়ে নিলেন এবং ঘোষকের মাধ্যমে রাজ্যময় এই ফরমান ঘোষণা করিয়ে দিলেন। হেরাকল সিংহাসনে অধিষ্ঠিত হলেন এবং ফোকাসকে রাজকীয় মর্যাদায় মহলে থাকতে দিলেন। তিনি জানতেন ফোকাস আর 2-4 দিনের মেহমান মাত্র। হলও তাই। একদিন সম্রাট ফোকাস জীবনের শেষ প্রশ্বাসটি গ্রহণ করলেন এবং চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে চলে গেলেন। হেরাকল রোমের সিংহাসন সামলে নিলেন এবং ফোকাসের রাজপরিবারকে প্রাসাদ থেকে বের করে দিলেন। হেরাকল আমার মায়ের সঙ্গে কৃত প্রতিশ্রুতি পূরণ করলেন। তিনি মাকে বিবাহ করে নিলেন, কিন্তু এই বিয়ের মাধ্যমে পরিবর্তন শুধু এটুকু হলো যে হেরাকলের স্ত্রীর সংখ্যা একজন বেড়ে গেল। এই বিবাহ একজন রাজার বিবাহ ছিল, কিন্তু এই বিবাহে আমার মায়ের খুব গর্ব ছিল। হেরাকল কিছুদিন তাকে বেশ মর্যাদা দিলেন। তার বিশেষ কারণটি ছিল, মা যদি ফোকাসকে বিষপান না করাতেন তাহলে তার পক্ষে ফোকাসের সিংহাসন উল্টানো সম্ভব ছিল না। আমার অনুভূতি জেগে গিয়েছিল। আমার উপর সবচেয়ে বেশি প্রভাব ছিল আমার মায়ের। তিনি নিজেকে হেরাকলের মহারানী ভাবতে শুরু করে দিয়েছিলেন এবং উঠতে বসতে সবসময় বলতেন, ইরানিদের উপর জবাবি আক্রমণ চালিয়ে মিশর ও শামকে পুনর্বার রোম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে নিতে হবে। হেরাকল এরও প্রত্যয় এটি ছিল, আর এ কথাটি নিঃসন্দেহে বলা যায় যে এরই জন্য হেরাকল ফোকাসকে ক্ষমতাচ্যুত করে নিজে সিংহাসনে আরোহণ করেছেন। আমার উপর তার প্রতিক্রিয়া এই হলো যে আমার মধ্যে জাতীয় মর্যাদাবোধ জেগে গেল। আমি এতটাই উজ্জীবিত হয়ে উঠলাম, মনে আকাঙ্ক্ষা জাগতে লাগলো, মেয়ে হয়ে জন্মানোর পর এখন তো আমার পক্ষে পুরুষ হয়ে যাওয়া সম্ভব নয়। আমার পক্ষে তো আর সেনাবাহিনীতে যোগ দিয়ে কাজ করার সুযোগ নেই, কিন্তু যৌবনে পদার্পণ করার পর আমি আমার মতো মেয়েদের নিয়ে একটি নারী ফৌজও গঠন করব এবং তাদের নিয়ে ইরানিদের বিরুদ্ধে লড়াই করব। এভাবে আমার মধ্যে সামরিক চেতনা জাগ্রত হতে লাগলো এবং এটি আমার স্বভাবে পরিণত হয়ে গেল। হেরাকল যখন বাহিনী গঠন করে ইরানিদের উপর আক্রমণ চালালেন, সেই সময় আমি শৈশব অতিক্রম করে কৈশোরে পা রাখি। রক্তক্ষয়ী যুদ্ধ হলো, বিপুল হতাহতের ঘটনা ঘটল। হেরাকল অত্যন্ত দৃঢ় প্রত্যয় নিয়ে মাঠে নেমেছিলেন। কয়েকটি বছর সময় ব্যয় করে তিনি তার বাহিনীটি প্রস্তুত করেছেন। অবশেষে ইরানিদের পা উপড়ে গেল। তারা পিছুপা হতে হতে মিশরও খালি হয়ে গেল, শামও খালি হয়ে গেল। এই দুটি রাজ্য আরেকবার রোম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে গেল। হেরাকলের চোখে আমার মায়ের মর্যাদা নিঃশেষ হয়ে গেল। সম্রাটের বোধহয় এতটুকুই মনে ছিল যে তিনি এই মহিলাকে বিবাহ করেছিলেন। পরাজিত ইরানিদের অনেকগুলো সুন্দরী ও রূপসী তরুণী যুবতী রোমানদের হাতে এসেছিল। তাদের কয়েকজনকে হেরাকলের হেরেমে ঢুকিয়ে দেওয়া হলো। ততদিনে আমার মায়ের যৌবনে ভাটা পড়তে শুরু করেছিল। হেরাকল রাজা ছিলেন বটে, কিন্তু ফোকাসের মতো ছিলেন না। তার আসল পরিচয় ছিল তিনি একজন সেনাপতি, একজন লড়াকু। যুদ্ধ কৌশল ও রণবিদ্যায় তিনি বেশ নাম করেছিলেন যে তিনি একটি ভয়ঙ্কর শক্তিতে পরিণত হয়ে গেলেন। আমি আমার মাকে মনমরা ও উদাসীনে দেখতে শুরু করলাম। সম্ভবত তারই ক্রিয়া ছিল যে আমার মনে পড়তে শুরু করলো, আমি আমার মাকে একসময় লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তে দেখেছি। এক তো এই চেতনা বা অনুভূতি,
অপরদিকে আমার মাঝে সামরিক চেতনা জেগে গিয়েছিল। আমি শুধু এতটুকুই কামনা করতাম না যে কোনো একজন সুদর্শন রাজকুমার আমাকে বিয়ে করে নেবে আর আমি তার রানী হয়ে জীবন যাপন করব। আমার অস্তিত্বে কেমন এক ধরনের আগুন ধরে গিয়েছিল তোমাকে আমি তা বলে বোঝাতে পারবো না। শারিনার মস্তিষ্ক সেই আগুন বুঝতে ব্যর্থ ছিল, যেটা তার অস্তিত্বে জ্বলে উঠেছিল। হাদিদ তার এই উপাখ্যান শুনে যাচ্ছে। দুটা ঘোড়া পাশাপাশি মধ্যম গতিতে চলছে। সূর্য দিনমানের সফর শেষ করে দিগন্তের কাছাকাছি পৌঁছে গেছে। পার্বত্য এখানকার টিলা টিপিগুলো একটা আরেকটা থেকে দূরে দূরে সরে যাচ্ছে। হাদিদ মাথায় গন্তব্য ঠিক করে রেখেছে আন্তাকিয়া। 40-50 পা পরপর টিলা টিপি ঘোড়ার মোড় পাল্টে দিচ্ছে, কিন্তু হাদিদ তার দিকটা মাথায় থেকে হারাতে দিচ্ছে না। তার গন্তব্য হলো আন্তাকিয়া।